আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হাসান মামুন, লেকচারার ফিজিক্স, যাদবপুর কলেজ, মহেশপুর, ঝিনাইদহ থেকে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ভেক্টর। এবং এসএসসি পদার্থবিজ্ঞানেও তোমরা পরিমাপ এবং রাশি চ্যাপ্টারে এই ভেক্টর সম্পর্কে ধারণা পাবা। আসো আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করবো, আমাদের আলোচ্য বিষয় হবে রাশি, এরপরে থাকবে স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির প্রকাশ। আমরা অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করতে পারি। চলো তাহলে শুরু করে দিই। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। রাশি বা কোয়ান্টিটি, দেখো পদার্থবিজ্ঞানের ভাষায় রাশি বলতে বোঝানো হয় আমরা ভৌত জগতে যা কিছুই পরিমাপ করতে পারি না কেন, পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা সেটাকেই রাশি বলবো। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি মনে করো একটা এই মার্কারটির ভর পরিমাপ করতে পারলাম, তাহলে এটা কি হবে? একটা রাশি হবে, ভর একটা রাশি হবে। আমরা উচ্চতা পরিমাপ করতে পারি, যেটাকে আমরা দৈর্ঘ্যের সাথে তুলনা করতে পারি, দৈর্ঘ্য একটা রাশি হবে। আমরা আজকে টেম্পারেচার দেখতে পারি, আজকে টেম্পারেচার পরিমাপ করতে পারি, তার টেম্পারেচার বা তাপমাত্রা একটা রাশি হবে। আবার আমি যে কথা বলতেছি, আমার কথা বলার এই শব্দের তীব্রতা পরিমাপ করা যেতে পারে, এই তীব্রতাটাও একটা কি হবে? রাশি হবে। তো আমরা বলতে পারি ভৌত জগতে যা কিছুই পরিমাপ করা যায় তাই রাশি। আচ্ছা, তাহলে লিখে ফেলি। পদার্থবিজ্ঞানের ভাষায় ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। ওকে, যেমন উদাহরণ হিসেবে বললাম, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বল, জনসংখ্যা, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। এরকম অসংখ্য রাশি আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি। এখন এই রাশিগুলো কোনোটি আছে যেগুলো স্বাধীন রাশি, যেগুলো অন্যান্য রাশির উপর নির্ভরশীল নয়, অন্যান্য রাশি থেকে লাভ করা যায় না, বরঞ্চ এই সকল রাশি থেকেই এক বা একাধিক এই সকল রাশি থেকেই অন্যান্য রাশি লাভ করা যায়। যে সকল রাশিকে আমরা বলতে পারি মূল বা স্বাধীন, তাদেরকে আমরা বলে থাকি মৌলিক রাশি। আবার একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল দ্বারা যে সকল রাশি লাভ করা যায় তাদেরকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি। কিন্তু আমরা একটু ভিন্ন উপায়ে রাশিকে ডিভাইড করব। আমরা কিছু কিছু রাশি দেখবো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে মান দ্বারা প্রকাশ করতে পারবো। আবার কিছু কিছু রাশি আছে যেগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে গেলে পরে মানের সাথে সাথে আর একটা বৈশিষ্ট্য প্রয়োজন হয়, সেটা হচ্ছে দিক। তাহলে আমরা এই দিকের ভিত্তিতে রাশিকে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অদিক রাশি, রাশিকে আমরা ভাগ করছি দুই প্রকারে। একটা অদিক রাশি বা এটাকে আমরা বলছি স্কেলার রাশি। আর স্কেলার কোয়ান্টিটি। আর হচ্ছে দুই নম্বর দিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা
রাশির দিকের ভিত্তিতে রাশিকে দুই প্রকারে পেলাম, একটা অদিক রাশি বা স্কেলার কোয়ান্টিটি, আর একটা দিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। আসো আমরা এবার স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে আলোচনা করতে পারি। স্কেলার রাশি কাকে বলবো এবং ভেক্টর রাশি কাকে বলবো? আচ্ছা, আমরা তাহলে লিখে দিই স্কেলার রাশি স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার রাশি কাকে বলবো? দেখো সহজে বলতে পারি যে সকল রাশিকে কেবলমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক উল্লেখের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি বলে বা অধিক রাশি বলে। যেমন আমরা কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে পরে এই দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের কোনো দিক উল্লেখের প্রয়োজন হয় না। আবার একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দূরত্ব পরিমাপ করতে গেলে, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানের দূরত্ব পরিমাপ করতে গেলে আমাদের দিক উল্লেখের প্রয়োজন হয় না। এরপরে আমাদের দ্রুতি, অর্থাৎ একক সময়ে যে পরিমাণে দূরত্বের পরিবর্তন হবে সেই পরিমাণটা, অর্থাৎ দ্রুতি পরিমাপ করতে গেলে পরে আমাদের কোনো দিক উল্লেখের প্রয়োজন হয় না। এরপরে আসতে পারি আমরা কাজ একটা স্কেলার রাশি। আমরা বলতে পারি সময় একটা স্কেলার রাশি। এরপরে বলতে পারি আয়তন, যেহেতু আয়তন তিনটা দৈর্ঘ্যের গুণফল দ্বারা আয়তন নির্ণয় করা হয়, তাই যেহেতু দৈর্ঘ্যের কোনো দিক নেই, আয়তনের কোনো দিক থাকবে না। এরপরে বলতে পারি জনসংখ্যার কোনো দিক থাকবে না। এরপরে বলতে পারি ক্ষেত্রফলের কোনো দিক থাকবে না, এর কোনো দিক থাকবে না, তবে ক্ষেত্রের দিক থাকতে পারে। যেমন কিছু ক্ষেত্র আছে, স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড। যদি দেখি আমি ক্ষেত্রটা না লিখি, ক্ষেত্রফলের ক্ষেত্রের দিক থাকবে, ক্ষেত্রফলের দিক থাকবে না। আচ্ছা, আমরা আরো লিখতে পারি কি? আমরা লিখতে পারি তড়িৎ বিভব লিখতে পারি। তড়িৎ বিভবের দিক থাকবে না। আমরা আরো লিখতে পারি ভর লিখি নাই, আমরা ভর লিখতে পারি। ভরের কোনো দিক থাকবে না। আলোক তীব্রতা বা আলোক উজ্জ্বলতার কোনো দিক থাকবে না। আলোক তীব্রতা ইত্যাদি। এরকম বহু রাশি আছে যেগুলোকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, এখানে দিক উল্লেখের প্রয়োজন পড়ে না। এই সকল রাশি মূলত স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এবার তাহলে আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানি। ভেক্টর রাশি রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। কারণ আমরা কি বলতে পারি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য
মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, অর্থাৎ মান নির্দেশ প্রকাশের সাথে সাথে দিক উল্লেখেও প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলে থাকি ভেক্টর রাশি। যে সকল রাশিকে সম্পূর্ণ রূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বা দিক রাশি বলে। যেমন আমরা বলতে পারি, যেমন সরণ আমরা বলতে পারি সরণটা কি? সরণটা হচ্ছে অবস্থানের পরিবর্তন। আমি যখন দূরত্বের কথা বলেছিলাম তখন আমরা বলতে পারি যে এই জায়গা থেকে ওই জায়গার দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু যখন বলবো সে এতটুকু সরে গেছে, এত নির্দিষ্ট করে সরে গেলে পরে কোন দিকে সরে গেছে সেই কথাটা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে পারি আমি এখান থেকে 5 মিটার সরে গেলাম, আমি সামনে যেতে পারি, পিছনে যেতে পারি, ডানে যেতে পারি, বামে যেতে পারি, যে কোনো দিকে যেতে পারি। কিন্তু যদি আমি বলি এই ক্ষেত্রে আমার কিন্তু সঠিকভাবে আমার অবস্থান নির্ণয় করতে পারবো না। কিন্তু আমি যদি বলি যে আমি কি করলাম, ডান দিকে 5 মিটার সরে গেলাম, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে আমার অবস্থান কোথায় ছিল, আর কিছু সময় পরে আমার অবস্থান কোথায় হবে সেটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সরণটাকে একটা ভেক্টর রাশি। এরপরে সরণের হার, যেটাকে একটা সময় সরণ করবে, সেই বেগ, এটা একটা ভেক্টর রাশি। তারপরে ত্বরণ বা মন্দন, অর্থাৎ বেগের পরিবর্তনের হার বা বেগ হ্রাসের হার বা বেগ বৃদ্ধির হার, ত্বরণ বা মন্দন, এগুলো কি হবে? এগুলো ভেক্টর রাশি হবে। বল, এটা একটা ভেক্টর রাশি হবে। আবার তড়িৎ প্রবাহ এটাও একটা ভেক্টর রাশি হবে। ঠিক আছে, এরকম অসংখ্য ভেক্টর রাশি আছে। সরণ বললাম আমরা, সরণ এবং বলের গুণফল দ্বারা টাচ পেয়েছিলাম, টাচ কিন্তু স্কেলার রাশি ছিল। ঠিক আছে, তাহলে ইত্যাদি হলো কি একটা ভেক্টর রাশি। আচ্ছা, আমরা ভেক্টর রাশির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। আমরা প্রথমে যেটা বললাম, ভেক্টর রাশির মান এবং দিক আছে, ভেক্টর রাশির মান আছে এবং দিকও আছে। কখনো কখনো কোনো ভেক্টরের মান শূন্য হতে পারে, কিন্তু ভেক্টরের দিক থাকবে। তাহলে ভেক্টরের মান শূন্য হলে ভেক্টরের দিক থাকবে। আবার আমরা এই দুটো ভেক্টরকে যদি যোগ করতে যাই, সেই দুটো ভেক্টরকে অবশ্যই একই জাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে। আমরা ভিন্ন জাতীয় দুটো ভেক্টরকে যোগ করতে পারবো না। তার মানে দুটো ভেক্টরকে যোগ করতে হলে অবশ্যই ভেক্টর দুটোকে সমজাতীয় হতে হবে। আবার আমরা দুইটা ভেক্টরের কি করতে পারি, মধ্যে বিনিময় করতে পারি। ভেক্টরগুলো বিনিময় সূত্র মেনে চলে, আবার সংযোজন সূত্র মেনে চলে, বিয়োজন সূত্র মেনে চলে। আমরা ভেক্টরকে প্রকাশ করার জন্য অবশ্যই বলতে হবে, তাই বললাম মান এবং দিক উভয়ের প্রয়োজন হতে পারে। আচ্ছা, আমরা এবার ভেক্টর রাশির প্রকাশ সম্পর্কে জেনে নিই। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেই বিষয়টা একটু দেখে নিই। ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা দুইটা উপায়ে প্রকাশ করতে পারি। প্রথমত, 1 নম্বর জ্যামিতিক উপায়ে, বা আমরা বলতে পারি সরল রেখা দ্বারা, আমরা এক্ষেত্রে একটা সরলরেখার নির্দিষ্ট একটা এককের
মানকে আমরা আদর্শ ধরে, নির্দিষ্ট একটা পরিমাণকে আমরা আদর্শ ধরে একটা ভেক্টরের মান প্রকাশ করতে পারি। হতে পারে সেটা ধরো একটা ভেক্টরের মান হচ্ছে 5 একক, তাহলে আমরা 1 একক সমান 1 সেন্টিমিটার ধরতে পারি। 1 সেন্টিমিটার সমান যদি 1 একক হয় তাহলে 5 একক সমান কত হবে? 5 সেন্টিমিটার হবে। তাহলে ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা? সরলরেখা দ্বারা, যেখানে আমরা সরলরেখার দৈর্ঘ্য দ্বারা ভেক্টরটির মান প্রকাশ করব এবং ভেক্টরটির যে সরলরেখার আদি বিন্দু আছে সেই আদি বিন্দু হলো এটা ও, আদি বিন্দু থেকে সেই বিন্দুর দিকে একটি তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টরের দিক প্রকাশ করব। এই তীর চিহ্নটা শেষ প্রান্তে থাকতে পারে, আবার মাঝখানে থাকতে পারে, শেষ প্রান্তে থাকতে পারে অথবা মাঝখানে থাকতে পারে, এটা যে কোনো একটা অবস্থানে থাকতে পারে। তবে সবচেয়ে ভালো হয় যে আমরা যদি চূড়ান্ত বিন্দু বা শীর্ষ বিন্দুতে যদি আমরা এই তীর চিহ্নটা দিই তাহলে সেটা ভালো দেখায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 5 একক, ধরে নাও আমরা 1 সেন্টিমিটারকে আমরা যদি ধরে নিই, এটা ধরে নাও 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তো সেই হিসেবে এই ভেক্টরটির মান হবে 5 একক। তাহলে এটিকে যদি আমরা 1 সেন্টিমিটার ধরি, এটা 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, মানে এই ভেক্টরটির মান হবে 5 একক। আমরা বলতে পারি এটাকে সরণ ভেক্টর যদি হয়ে থাকে তাহলে এটা 5 মিটার সরণ করতেছে। 5 মিটার সরণ কোন দিকে? ও থেকে এর দিকে, ও থেকে এ বিন্দুর দিকে, ও বিন্দু থেকে এ বিন্দুর দিকে 5 মিটার সরণ ঘটেছে। এভাবে আমরা প্রকাশ করতে পারি। আমরা আরেকটি উপায় ভেক্টরকে প্রকাশ করে থাকি, সেটাকে বলা হয় বীজগাণিতিক উপায়ে, বীজগাণিতিক উপায়ে বা অক্ষর দ্বারা। অক্ষর নাম দ্বারা বর্ণ বলি, বর্ণ দ্বারা, কারণ অক্ষর এবং বর্ণের মধ্যে পার্থক্য আছে। বর্ণ দ্বারা কিভাবে আমরা লেটার দ্বারা বা বীজগাণিতিক উপায়ে প্রকাশ করতে পারি? আমরা বীজগাণিতিক উপায়ে ভেক্টরকে কতগুলো উপায়ে প্রকাশ করতে পারি। প্রথমত, আমরা যখন বই পুস্তকে যখন ছাপার হরফ ব্যবহার করব, ছাপার হরফে আমরা একটা ভেক্টরকে ছাপার হরফে মোটা হরফে বা বোল্ড করে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। আমরা লেখার সময় এটা ব্যবহার করতে পারবো না। বোল্ড করে, বোল্ড বা মোটা হরফে, মোটা হরফে, মোটা হরফ দ্বারা আমরা ভেক্টরকে প্রকাশ করব এবং এর স্বাভাবিক যে হরফটি আছে, স্বাভাবিক যে বর্ণটি আছে সেটা দ্বারা আমরা ভেক্টরের মান প্রকাশ করব। দ্বারা মান, এটা দ্বারা ভেক্টরকে, মোটা হরফ দ্বারা ভেক্টরকে এবং আমরা শুধুমাত্র স্বাভাবিক যে হরফটা আছে এটা স্বাভাবিক হরফ দ্বারা মান প্রকাশ করতে পারে, মান প্রকাশ করতে পারি। এরপরে আমরা কি করতে পারি? আমরা একটা ভেক্টরের উপরে, একটা বর্ডের উপরে, একটা লেটারের উপরে আমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারি। তীর চিহ্ন ব্যবহার করে ভেক্টরকে প্রকাশ করতে পারি। আমরা বললাম মান প্রকাশ করার জন্য আমরা আগে মান বলা হয়, শুধু ভেক্টরকে প্রকাশ করে মানটা পরে বোঝাই। আমরা একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য প্রথম কি করতে হবে? মোটা হরফে, অথবা আমরা একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে, উপরে তীর চিহ্ন দিয়ে, বর্ণের উপরে, উপরে তীর চিহ্ন ব্যবহার করে। আচ্ছা, এরপরে আমরা বর্ণের উপরে অর্ধ তীর চিহ্ন ব্যবহার করতে পারি। বর্ণের উপরে অর্ধ তীর চিহ্ন ব্যবহার করে। এরপরে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি ভেক্টরকে, সেটা হচ্ছে ভেক্টরের উপরে রেখা চিহ্ন দিয়ে, বা যেটাকে আমরা বার চিহ্ন বলি। বর্ণের উপরে রেখা চিহ্ন, রেখা বা বার চিহ্ন দিয়ে, বার চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। অথবা আমরা একটা ভেক্টরকে প্রকাশের জন্য বর্ণের নিচে একটা বার চিহ্ন বা রেখা চিহ্ন দিয়ে, বার চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা ভেক্টরকে প্রকাশ করার জন্য মোটামুটি 5টা নিয়ম দেখতে পেলাম। একটা হচ্ছে মোটা হরফে ভেক্টরকে বোল্ড করে, আমরা একটা হরফকে বোল্ড করে প্রকাশ করার জন্য আমরা
মানে এটা ছাপার সময় ছাপার হরফে বা বই পুস্তকে এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করতে পারি, অর্ধ তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করতে পারি। আমরা একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য লেটারের উপরে আমরা রেখা চিহ্ন দিতে পারি, লেটারের নিচে রেখা চিহ্ন দিতে পারি। এখন আমরা যারা ছাত্র আছি ছাত্ররা একটু চেষ্টা করব দুইটা বিষয় আমরা একটু এড়িয়ে চলতে চেষ্টা করব। প্রথম তো আমরা মোটা হরফে লিখতে পারবোই না, এটা তো আমাদের এড়িয়ে চলতেই হবে। আমরা যেহেতু হাতে লিখবো, হাতে লেখার সময় খাতা কলমে আমরা এটা ব্যবহার করতে পারবো না, তার মানে এটা আমাদের হাতে লেখার সময় ব্যবহার করা যাবে না। এবং আর একটা বিষয় আমরা এড়িয়ে চলার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা উপরে কখনো এই বার চিহ্ন বা রেখা চিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করব না। কেননা আমরা জানি কোনো কতগুলো রাশির গড় মান বোঝাতে আমরা সেই রাশির প্রকাশের উপরে কি চিহ্ন ব্যবহার করে, রেখা চিহ্ন বা বার চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন আমরা ধরলাম কতগুলো বেগের গড় মান বোঝাবো, কারণ সেক্ষেত্রে এই ভি এর উপরে বার চিহ্ন বা রেখা চিহ্ন দিয়ে আমরা ভি এর গড় মান প্রকাশ করতে পারি। তাহলে আমরা তিনটা বেগ v1 প্লাস v2 প্লাস v3 ডিভাইড বাই বেগের সংখ্যা দ্বারা ভাগ করলাম, তাহলে গড় বেগ প্রকাশ করলাম। এটাকে আমরা কোনো সময় রেখা চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, উপরে রেখা চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আমরা এই যে মান প্রকাশটা ভেক্টরে এই রিপ্রেজেন্টেশনটা আমরা কি করব, একটু অমিট করার চেষ্টা করব। আসো এবার ভেক্টরের মান প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, ভেক্টরের মান প্রকাশ করতে গেলে তাহলে আমরা দুইটা উপায়ে ভেক্টরের মান প্রকাশ করতে পারি। ভেক্টরের মান কিভাবে প্রকাশ করতে পারি, আমরা প্রথমত যেটা বললাম স্বাভাবিক হরফে, যেমন আমরা এই যে ভেক্টরটিকে প্রকাশ করলাম বোল্ড করে অথবা তীর চিহ্ন দিয়ে, এটাকে আমরা কি করতে পারি, স্বাভাবিক হরফে লিখে ভেক্টরের মান প্রকাশ করতে পারি। আবার আমরা কি করতে পারি, উভয় পাশে আমরা মডুলাস সাইন ব্যবহার করে, যেমন আমরা একটা ভেক্টরকে প্রকাশ করলাম তীর চিহ্ন দিয়ে, উভয় পাশে মডুলাস সাইন ব্যবহার করে আমরা ভেক্টরের মান প্রকাশ করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের আজকের আলোচনা ছিল এইটুকুই। আমরা এই ক্লাসটাতে যদি কোনো সমস্যা ফেস করি বা যদি কোনো কোশ্চিন থাকে, আচ্ছা তোমরা কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।